দর্শক স্বাগত জানাচ্ছি সমকাল সংলাপে। আজ আমাদের সঙ্গে আছেন এমন একজন অতিথি যিনি লাল সবুজের পতাকা বুকে জড়িয়ে ঘুরেছেন 178টি দেশ। তিনি বাংলাদেশের পতাকাবাহী প্রথম বিশ্বজয়ী পরিব্রাজক, বিশ্বের প্রথম মুসলিম নারী হিসেবে 178 দেশ ভ্রমণের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। সমকাল স্টুডিওতে আজ এসেছেন নাজমুন নাহার, সঙ্গে আছি আমি নুসরাত জাহান। আপু কেমন আছেন বলুন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। 178টি দেশ ভ্রমণ করেছেন, সাহসের বাহবা দিতে হয়। আচ্ছা, ছোটবেলাও কি এমনই ছিলেন আপনি, একটু দুরন্ত সাহসী? ছোটবেলা থেকে দুরন্ত সাহসী ছিলাম। দুরন্ত সাহসী, স্বপ্ন দেখা, চিন্তা করা, তারপর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যা যা করার দরকার সেটা ছোটবেলা থেকে আমার ভেতরে ছিল। যে সামনে এগিয়ে যাওয়ার যে স্বপ্ন, ছোটবেলা ম্যাপ নিয়ে নাড়াচাড়া করতাম, এক দেশের সাথে আরেক দেশ লাগানো। তারপর বাবা অনেক গল্প বলতেন পৃথিবীর বিভিন্ন জায়গার কথা, সেগুলো আমি মন্ত্রমুগ্ধের মতো শুনতাম। আমার দাদা, উনি আরব ভূখণ্ডের অনেক দেশে ভ্রমণ করেছেন, পায়ে হেঁটে, ঘোড়ায় চড়ে, জাহাজে করে। সে গল্পগুলো আমাকে অনুপ্রাণিত করত। তারপর ছোটোবেলায় প্রচুর বই পড়তাম, সে বইয়ের মাঝেও আমি আমার ভ্রমণের যেই নেশা সেটাকে আমি খুঁজে পেয়েছি, সেটাকে ভিতরে ধারণ করেছি। ভ্রমণের গল্পটা তাহলে হচ্ছে পারিবারিক, বাবাও ভ্রমণ করতো, দাদাও ভ্রমণ করতো? বাবা ওভাবে ভ্রমণ করতেন না, দু একটা দেশে উনি গিয়েছেন, কিন্তু আমার দাদাই অ্যাকচুয়ালি তৎকালীন সময় 1926 থেকে 31 সাল পর্যন্ত উনি আরব ভূখণ্ডের অনেক দেশে উনি ট্রাভেল করেছেন। এতগুলো দেশের মধ্যে ঘুরেছেন, যদি বলি যে সবচেয়ে ভালো লেগেছে কোন দেশটি বা সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা ছিল কোন দেশটিতে, সেই অভিজ্ঞতার কথা যদি আমাদের সাথে শেয়ার করতেন। পৃথিবীর অনেক দেশেই ভালো লেগেছে, একটা দেশের কথা বলা যায় না অ্যাকচুয়ালি, অনেক দেশেই খুবই ভালো লাগার আছে। যেমন আইসল্যান্ডে আমার খুব ভালো লেগেছে, কারণ ওখানকার জিওগ্রাফিক্যাল যে চেঞ্জ বা জিওগ্রাফি যেটা, সেটা খুবই অভূতপূর্ব। সেখানে কিন্তু মাউন্টেনের মধ্যে পথে ঘাটে কোথাও কিন্তু আমি গাছপালা দেখিনি, এবং ওখানকার যে ল্যান্ডটা সেটা একটু উঁচু নিচু টাইপের। সেখানকার যে মাউন্টেনগুলো সেটা কালারফুল, সেখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, গ্লেশিয়ার আছে। তারপর সেখানে যেই ওয়াটারফল আছে সেটার খুবই হাই লেংথের ওয়াটারফল। সেখানে একটা মাউন্টেন আছে, যে মাউন্টেনটা প্রতি বছর 5 ইঞ্চি করে করে সরে যায়। সেটা হচ্ছে টেকটোনিক প্লেটের কারণে এই চেঞ্জটা হয়। মাটির নিচে, অ্যাকচুয়ালি নিচে যে টেকটোনিক প্লেট রয়েছে সেটার ঘর্ষণের ফলে ইউরেশিয়ান আমেরিকা যে প্লেট আছে সেটা দুটো ঘর্ষণের ফলে এটা আস্তে আস্তে সরে যায়। তো সেটার মধ্যখানে একটা খালি জায়গা রয়েছে, যে জায়গাটা খুবই অসাধারণ। সেখানে দাঁড়িয়ে মানুষ সেখানে একটা রাস্তার সৃষ্টি হয়েছে, এবং সেই রাস্তা দিয়ে কিন্তু উপরে একটা ব্রিজ আছে, এবং সেখান দিয়ে কিন্তু মানুষ হাঁটাচলা করে। তারপর সেখানে হাই সামিট রয়েছে যেটা খুবই কালারফুল, যেখানে কিছু মাউন্টেন আছে যেটা 7 কালারের মতো মাউন্টেন, এবং সেখানকার মাউন্টেনের নিচে পা রাখলে ধোঁয়া ওঠে। সেটার নিচে কিন্তু আগ্নেয়গিরির অগ্নুৎপাতের, মানে এটা সুপ্ত আগ্নেয়গিরির মতো, কিন্তু উপরে কিছু পা রাখলে মনে হবে যে এটা খুব হিট ফিল হবে। এবং সেখানে যেতে খুবই অসাধারণ লেগেছে যেতে যেতে, কিন্তু খুবই চ্যালেঞ্জিং ছিল। সেখানে অনেক গ্লেশিয়ার ছিল পাহাড়ের গায়ে গায়ে, সেই গ্লেশিয়ারগুলো ভেঙে ভেঙে যেতে হয়েছে। বড় বড় পাথর রয়েছে, সেই পাথরগুলো অতিক্রম করে যেতে হয়েছে। এবং সেখানে একটা ট্রেল আছে, যে ট্রেলটার আর বাইরে যদি আমি কোনোভাবে চলে যাই তাহলে কিন্তু আর আমি পথ খুঁজে যাব না। সেখানে পাথরের যে গার্ডেন সেটার মতো অ্যাকচুয়ালি অনেকটা সব কিছু ছিল। তো আমি যখন গিয়েছি, একটা দলের সাথে আমি গিয়েছি, ফেরার পথে এতই সুন্দর পাহাড়গুলো, যে পাহাড়ের কোলে কোলে গ্লেশিয়ার আঁকা, এবং সেখানে আমি দাঁড়িয়ে গেছি বারবার ছবির মতো, একদম আমি ছবি তোলার জন্য, বা আমি ওটা স্পর্শ করছি সেই পাথরের গায়ে। তারপর পাহাড়টা এত সুন্দর, সেখানে মনে হচ্ছে সেখানে আমি কিছুক্ষণ বসেছিলাম। চারিদিকে যে প্রকৃতির যে অপূর্ব অসাধারণ যে অভিভূত হওয়ার মতো যে প্রকৃতি, সেটা কিন্তু মুগ্ধ হওয়ার মতো ছিল। তখন হঠাৎ করে আমি ট্রেল হারিয়ে ফেলেছি, কারণ ওই ট্রেলের মধ্যে লেখা থাকে যে আমি কত কিলোমিটার এসেছি। আমার এই ট্রেলের মধ্যে চিহ্ন দেওয়া থাকে পাথরের গায়ে গায়ে, দুপাশে পাথরের গায়ে চিহ্ন দেওয়া থাকে। সেই চিহ্ন দেখে দেখে আমাকে কিন্তু পথ হাঁটতে হবে। তো হঠাৎ করে যখন আমি পথ বিচ্যুত হয়ে অন্য জায়গায় আমি চলে গেছি, আমি আর সেই পথ খুঁজে পাচ্ছি না, তখন আমি কি করব? তখন আমি পাথরের উপরে উঠে আমি জোরে চিৎকার করছি যে আমাকে বাঁচাও, আমি পথ খুঁজে পাচ্ছি না দূরে, এবং কেউ শুনছে না। তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে, ওখানে তো থাকা যাবে না, খুবই ভয়ঙ্কর। তারপর যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ ওখানে হতে পারে। তখন দূর থেকে আমি আমার গায়ের মধ্যে আমার যে বাংলাদেশের ফ্ল্যাগ জড়ানো ছিল, আমার
গলার মধ্যে মাথার মধ্যে, সেটা আমি খুলে ফেলেছি এবং সেটা খুলে ফেলে আমি ফ্ল্যাগকে এভাবে উড়াচ্ছি দূর থেকে এবং চিৎকার করছি আমাকে বাঁচানোর জন্য। তখন দূর থেকে একটা ছেলে, সেও তার গায়ের শার্ট খুলে, সে মানে হোয়াইট টি শার্ট ছিল, সেটা খুলে সে আমাকে চিহ্ন দেখালো যে আমি এখানে দাঁড়িয়ে আছি, তুমি ঠিক এই বরাবর আসো, আমাকে সাইন দিল। তখন আমি সেখানে পর্যন্ত আমি গেলাম, যাওয়ার পর তারপর সেই ট্রেল ধরে আমি আবার নিচে নামলাম এবং সেটা নামার সময় অনেক ভয়ঙ্কর ছিল, পিচ্ছিল ছিল, কিন্তু যেতে যেতে যে অপূর্ব কালার যে পাহাড়ের, সেটা খুব অসাধারণ ছিল। আবার পাহাড়ের যে গ্লাসিয়ার ভেঙে ভেঙে ওখানে ক্যানেলের মতো হয়ে গেছে সাইড দিয়ে। আবার কোনো কোনো জায়গা আছে যেমন আমরা দেখা যাচ্ছে যে আমরা গুহার ভিতরে, গুহার রাস্তা যেরকম আছে সেটার ভিতরে যেভাবে ঢুকি, ঠিক গ্লাসিয়ারটাও ঠিক ওভাবে হয়ে গেছে গুহার মতো, এবং ওটার ভিতর দিয়ে তখন আমরা বের হয়ে গেছি, হয়তো 2 মিনিট বা 3 মিনিট হাঁটতে হচ্ছে। তো এই অসাধারণ জায়গাগুলো খুবই দেখেছি সেখানে। এবং সেখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল যে ওখানে তাঁবু করে থাকতে হয়েছে। আমাদের যে ট্রেকিং ফার্স্ট যে পয়েন্টটা ছিল সেখানে ক্যাম্পিং যে জোন ছিল, সেখানে যখন আমি থেকেছি, সন্ধ্যা রাতের যে তারা এবং চাঁদ, সেটা দেখার জন্য এত অপূর্ব লেগেছে। সেই চাঁদের আলো, তারার আলো, আশেপাশের যে মাউন্টেনগুলো ছিল কালারফুল, সেগুলোর উপর যখন এসে পড়েছে, সেটা খুবই অসাধারণ ছিল। আমি আমার তাঁবুর চেন খুলে সেই অসাধারণ সুন্দর সেই চাঁদের দৃশ্য এবং প্রাকৃতিক যে দৃশ্য সাথে মিশে গেছে চাঁদের আলো, সেটা আসলে পয়সা দিয়ে কেনা যাবে না। তো এই অসাধারণ দৃশ্যগুলো পৃথিবীর পথে পথে আমি দেখেছি। আর একটা জার্নি আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা ছিল জিবুতি থেকে আমি যখন সোমালিল্যান্ড আমি গিয়েছি। সোমালিয়া ভাগ হয়ে এখন 3টা অ্যাকচুয়ালি ল্যান্ড হয়েছে, একটা সোমালিল্যান্ড, পুন্তাল্যান্ড অ্যান্ড সোমালিয়া। তো আমি সোমালিল্যান্ড, ওরা কিন্তু সম্পূর্ণ স্বাধীন দেশ, কিন্তু জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়নি। তো আমি সোমালিল্যান্ডে যখন জিবুতি থেকে যাচ্ছি, এটা লোহিত সাগরের পাশ দিয়ে, এবং সোমালিল্যান্ড থেকে জিবুতি থেকে যখন যাত্রা শুরু করেছি একটা ল্যান্ড ক্রুজারে করে, সেখানে কোনো রাস্তা ছিল না, পুরো জঙ্গলের ভেতর দিয়ে ভয়ানক। রাত সন্ধ্যা 6টার থেকে বর্ডার ক্রস করে আমরা 7টার দিকে রওনা দিয়েছি। সারা রাত গাড়ি চললো জঙ্গলের ভেতর দিয়ে, প্রচণ্ড চাঁদের আলো, কী যে অপূর্ব সুন্দর। এবং কিন্তু মাটি, কাদামাটির রাস্তা, কোথাও কোথাও পাথর, কোথাও শালবনের মতো এরকম বন, কোথাও একটা ক্যানেল আছে এবং সেই ক্যানেলটা কিন্তু জাম্প করে, একটু পানি আছে, সেই পানিটা জাম্প করে, কিন্তু পানির উপর দিয়ে জাম্প করে গাড়িটা যাচ্ছে। আবার কোথাও পাহাড়, কোথাও বন্যপ্রাণী আসা যাওয়া করছে, লোহিত সাগরের কাদামাটি এক সাইড দিয়ে, এবং লোহিত সাগরের বাতাস আসছে। আমাদের হঠাৎ করে জঙ্গলের মধ্যে নামিয়ে দিয়েছে, সেখানে আমি নামলাম এবং নামার পরে আমি দেখলাম যে কোথায় যেন আমি কোনো আশ্চর্যজনক কোনো হীরক রাজার দেশ কিংবা অপূর্ব সুন্দর রূপকথার গল্পের দেশের মধ্যে আমি চলে এসেছি। সেখানে আমার পর চাঁদের আলো আমার গায়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং বড় বড় পাথর, আবার ছোটো ছোটো কিছু পাথর রয়েছে, এবং কালারফুল পাথর, যেটা আমরা আংটির মধ্যে পরি, এই টাইপের কিছু পাথর, সেগুলো আমি কুড়িয়ে নিলাম কিছু সেখান থেকে। তারপর আমরা আধা ঘন্টা পরে আবার আমাদের গাড়ি স্টার্ট করলো। যখন ভোর হলো, ভোর হওয়ার পরে আজানের ডাক শোনা যাচ্ছে, এবং বড় বড় প্রাণীগুলো দেখলাম যে বের হয়ে আসছে, এবং মাউন্টেনের কোনায় সূর্য, চাঁদটা মাউন্টেনের কোনা দিয়ে চাঁদ চলে যাচ্ছে এবং সূর্যটা আস্তে আস্তে করে উঁকি দিচ্ছে। সেই যে সৌন্দর্য, সেটা না মানে না বললে আর না দেখলে অ্যাকচুয়ালি বোঝা যাবে না। তারপর সেখানে আমাকে ওখানকার যে লোকাল যারা ছিল গাড়ির মধ্যে, তারা আমাকে বারবার ভয় পাচ্ছে যে না তুমি তাড়াতাড়ি গাড়িতে আসো, কিংবা ওদের এক ছোট্ট একটা ঘর ছিল সেখানে নামাজের জন্য, তুমি এখানে এসে বসো। কিন্তু আমি এত সুন্দর প্রকৃতি, একদম ওয়াইল্ড নেচার, ওখানে খোলা খোলা মাঠের মধ্যে কয়েকটা মাউন্টেন, এবং সেখানে দেখা যাচ্ছে দূরে 2টো মেয়ে ডঙ্কি চালিয়ে তারা হচ্ছে পানি, কোথা থেকে যেন তারা পানি নেবে, সেখানে কোনো পানির কল নেই, পুকুর নেই, কোনো কিছু নেই, হয়তো কোথাও পানি জমে আছে, সেখান থেকে ওই হলুদ গালনে করে পানি নিয়ে আসবে তারা, জমে থাকা পানি, ওভাবে তারা ওখান থেকে পানি খায়। তারপর আমি দৌড়ে সেখানে গেলাম, আমাকে তারা চিৎকার করলো যে ওখানে যেও না, যে কোনো কিছু তোমাকে আক্রমণ করতে পারে। কিন্তু আমি গেলাম তাদের কাছে, আমি গিয়ে তাদের সাথে ছবি তুললাম, তাদের সাথে হেসে কথা বললাম, আবার আমি দৌড়ে দৌড়ে ফেরত আসলাম। এই যে প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলা, সেটার যে আনন্দ, সেটা এখনও আমাকে আন্দোলিত করে। আচ্ছা আপু, এই তো গেল ভালো অভিজ্ঞতা, মজার অভিজ্ঞতা, সুন্দর অভিজ্ঞতা। এখন শুনতে চাই যে কোনো খারাপ অভিজ্ঞতা ছিল কিনা, এমন কোনো দেশ ছিল কিনা যেখানে গিয়ে মনে হয়েছে যে না এখানে আর যাব না, এখানে খারাপ অভিজ্ঞতা হয়েছে, মানে আর যেতেই চাই না, বা সে তাও না যাক, যে কোনো খারাপ অভিজ্ঞতার কথা সেটা যদি শেয়ার করতে। না, খারাপ অভিজ্ঞতা অ্যাকচুয়ালি বলা যায় না, মানে চ্যালেঞ্জিং অভিজ্ঞতা ছিল। আর যাব না এটা আমার কখনো মনে আসেনি।
যে যতই চ্যালেঞ্জ হোক না কেন আমি যাব, পজিটিভ চিন্তা সবসময় আমার ভিতরে কাজ করতো। যেমন আমি গিনিকোনাক্রির জঙ্গলে আটকা পড়েছি মধ্যরাত 3টার সময়, সেখানে প্রায় 4 ঘন্টা আমাকে পায়ে হাঁটতে হয়েছে জঙ্গলের ভেতর দিয়ে ভোর 6টা পর্যন্ত। যখন আমি হেঁটে ওখানে গিয়েছি, যাওয়ার পর আমি একটা আদিবাসীর বাড়ির সামনে ওখানে আশ্রয় নিয়েছি। সেখানে ভেতর থেকে একটা মহিলা সে চলে এসেছে, সে এসে চিৎকার করছে যে আমি কি করছি এখানে। তখন আমি বাংলাদেশের পতাকা দেখালাম যে আমি বাংলাদেশ থেকে আসছি, আমার ব্যাকপ্যাক দেখালাম যে আমাকে মেরো না, কিছু করো না। এবং আমি খুব ক্ষুধার্ত ছিলাম, প্রায় 2 দিন আমি খাইনি পথে যেতে যেতে। গিনিকোনাক্রি থেকে গিনি-বিসাও থেকে গিনিকোনাক্রি যাওয়ার পথে জঙ্গলের ভেতর দিয়ে খুব ভয়ঙ্কর পথ অতিক্রম করে আমাকে আসতে হয়েছে। গাড়ি বন্ধ হয়ে যাওয়ার কারণে, ছোট্ট একটা জিপ আর কি ছিল, বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাকে এভাবে যেতে হয়েছে। তখন সে আমাকে কিছু কাঁচা বাদাম দিল, একটা হোয়াইট অরেঞ্জ আমি খেয়েছি, সেটা ছিল আমার জীবনে খাওয়া শ্রেষ্ঠ সুস্বাদু ফল। তো ওখান থেকে অ্যাকচুয়ালি শিখেছি, খারাপ মানে চ্যালেঞ্জিং অভিজ্ঞতা থেকে শিখেছি। তারপর আরও অনেক চ্যালেঞ্জিং ছিল, আমি মৃত্যুমুখে, আমি অলমোস্ট লাইক আই ওয়াজ নিয়ার টু দ্য ডেথ। গুয়াতেমালা আমাকে ছিনতাইকারী ধরেছে, সেখানে আমাকে ছুরি ছিল তার হাতে এবং পিস্তল ছিল, সে পিস্তল ধরেছে আমার বুকের মধ্যে এবং বলছে একটু শুনি যে এই যে মৃত্যুর সম্মুখীন হওয়া। জি, এবং সেই মুহূর্তটা থেকে যে বেঁচে আসবো সেটা আমি ভাবতে পারিনি। আমাকে বুকের মধ্যে ছুরি ধরে সে বলছে যে সব কিছু দিয়ে দাও। গুয়াতেমালা সিটিতে আমার পাশে একটা ফেলো ট্রাভেলার ছিল, সে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। সে ভেবেছে আমাকে ছুরি হয়তো মারবে, অবস্থা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর আমি পড়ে যাই রাস্তার মধ্যে এবং আমার হাঁটুর মধ্যে প্রচণ্ড ব্লিডিং হয়, হাঁটুতে ব্লিডিং হয়। তারপর যখন আমি নিচ থেকে উপরে উঠি, আমি দেখছি যে আমার হাত প্রচণ্ড, হাতের এখানে ছিঁড়ে গিয়েছে অনেক জায়গার মধ্যে, রক্তাক্ত অবস্থায়। আমি হাত ঝুঁকাচ্ছি আমার পকেটের মধ্যে, তাকে আমি টাকা এবং মোবাইল দিয়ে দিব। সে অবস্থা আমি দেখছি যে সে আমার হয়তো প্রচণ্ড ব্লিডিং চুয়ে চুয়ে যখন পড়ছে, সে দেখলাম যে তার পিস্তলটা পকেটে ঢুকাচ্ছে এবং ছুরিটা সে পকেটে ঢুকিয়ে অন্যদিকে হাঁটা শুরু করছে। এবং ওই অবস্থা থেকে আমি চিৎকার করছি এবং আমি দৌড়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি পারছি না। তখন আমার পাশে যে ছেলেটা ছিল সে আমাকে ধরে, আমরা দৌড়ে অন্য আরেকটা গুলির মধ্যে চলে গেলাম। তখন আমি অবাক হলাম যে দিস ইজ মাই ডেস্টিনি, যে হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে যে আমি পৃথিবী ভ্রমণ করবো সেই জন্য, যে আমার কিছু হয়নি তখন। তারপর নদীর মাঝে আটকা পড়েছি, ব্রাসিলিতো নদীর মাঝে। সেটা ছিল কোস্টারিকার গুয়ান ক্যাসেল একটা প্রদেশের মধ্যে। যাওয়ার সময় কিন্তু ভাটা ছিল, আসার সময় হঠাৎ করে দেখি যে জোয়ার, এবং আমরা পায়ে হেঁটে গিয়েছি যাওয়ার সময়, আমি আর এবং 2জন ট্যুরিস্ট, তারা কিন্তু রয়ে গেছে, আমি তাদেরকে আর খুঁজে পাইনি। আমি যখন ফিরছি তখন সন্ধ্যা এবং প্রচণ্ড জোয়ার, তো আমি সেখানে নেমে জাম্প করেছি, কিন্তু আমি জাম্প করার পর ভেবেছি যে আমার হাঁটু পানি থাকবে। তখন ওটার পাশে কিন্তু প্যাসিফিক ওশান ছিল, কিন্তু দেখছি যে আমি যতই সাঁতার কাটছি আমাকে প্যাসিফিক ওশানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তখন আমি চিৎকার করলাম, মানে স্রোতের বিপরীতে তখন আমি সাঁতার কাটছি। হঠাৎ করে দূর থেকে অন্ধকারের ভিতর থেকে একটা লোক এসে জাম্প করে পড়লো এবং আমাকে সেখান থেকে সে রক্ষা করলো। কোথা থেকে আসছে আমি জানি না, এবং সে দূরে দাঁড়িয়ে প্রার্থনা করছে সে বলছে, এবং সে আমার চিৎকার দেখে সে আসলো। সেদিনও আমি বেঁচে গিয়েছি। তারপর আমি কিরগিজস্তানের আলারচা মাউন্টেন, যেখানে আমি পা পিছলে আমি পড়ে গিয়েছি। ফেরার পথে সামিট আরোহণ করার পর একটা বনো গাছের সাথে আমি ঝুলে ছিলাম। আমাকে আমার ফেলো ট্রাভেলার, নিচে একদম পুরো ফাঁকা ছিল, আমার ফেলো ট্রাভেলাররা তারা দূর থেকে দেখে তারা আমাকে তাদের কাছে একটা কাপড়ের টুকরো ছিল, সেটা আমার দিকে ফেলে দিয়েছে এবং সেটা আমি ধরেছি, আমার হাত পেছি, তারপর টেনে তারা তুলেছে। সেখান থেকেও কিন্তু আমি অলমোস্ট মৃত্যুর কাছাকাছি থেকে ফিরে এসেছি। তারপর অনেক জায়গায় কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি যখন উগান্ডা থেকে রুয়ান্ডা যাচ্ছি, প্রচণ্ড ঝড়ের মধ্যে আমি পড়েছি এবং সেখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি গাড়ির গ্লাস ভেঙে আমি বের হয়েছি। তারপর আমি জঙ্গলের মধ্যে আমি সেখানে আমার ব্যাকপ্যাকের মধ্যে নিয়ে আমি দাঁড়িয়েছিলাম। বর্ডার ক্রস করতে পারিনি, এমন অনেক জায়গা ছিল। যেমন আমি গাম্বিয়া থেকে যখন সেনেগাল যাচ্ছি, বর্ডার ক্রস করতে না পেরে আদিবাসীদের সাথে থাকতে হয়েছে রাতে। 1 ঘন্টা পর কী হবে সেটাও কিন্তু আমি জানতাম না। ইথিওপিয়াতে গরু কাঁচা মাংস খেয়ে থাকতে হয়েছে, সেটা অনেক চ্যালেঞ্জিং ছিল। 7 দিন আমি ছিলাম এভাবেই। 7 দিন গরুর কাঁচা মাংস? হ্যাঁ, গরু কাঁচা মাংস খেয়ে আমাকে থাকতে হয়েছে আদিবাসীদের সাথে। ওখানে কোনো খাবার ছিল না, ওখানকার জীবন ব্যবস্থা টোটালি ডিফারেন্ট। মাউন্টেনের উপরে 20 কিলোমিটার পায়ে হেঁটে উপরে যেতে হয় মানুষের, পানি নেওয়ার জন্য নিচে আসতে হয়। শুকনো নদীর পানি তারা নিয়ে একটু জাস্ট ছেঁকে তারপর তারা খায়। এছাড়া রিসেন্ট আমার যে ট্যুরগুলো ছিল সেগুলো কিন্তু আরও অনেক চ্যালেঞ্জিং ছিল। যেমন আমি এবছর আমি কয়েকটা দেশ ট্রাভেল করেছি। সেটা হচ্ছে আমি পাকিস্তান থেকে আফগানিস্তান গিয়েছি। যখন আফগানিস্তানে ভিসার জন্য আমি অ্যাপ্লাই করেছি পাকিস্তানের পেশোয়ারে, সেখানে আমাকে তালেবানের মুখোমুখি হতে হয়েছে এবং তারা আমাকে
বলেছে যে তুমি কেন যাবা, অনেক প্রশ্ন করেছে। তখন আমি আমার মিডিয়া কভারেজ দেখিয়েছি যে আমি পৃথিবী ভ্রমণ করছি, আমি তোমাদের দেশে যেতে চাই। সে বললো যে আমাদের দেশে তো অনেক অ্যাকচুয়ালি এখন ডিফিকাল্ট যাওয়া। আমি বলছি তুমি আমাকে ভিসা দাও, আমি ম্যানেজ করব, আমি আমার গাইড আছে, গাইড ফিক্স করব। তারপর অনেক কথা বলে তারা আমাকে পছন্দ করলো এবং তারা আমাকে হ্যাঁ ভিসা দিল, এবং 1 ঘন্টার মধ্যে তারা আমাকে ভিসা দিল। এবং সে বললো তুমি একমাত্র ট্যুরিস্ট যে তোমাকে আমরা 1 ঘন্টার মধ্যে তোমাকে ভিসা দিয়েছি, এবং তুমি যাও ভালোভাবে ঘুরে আসো। তো সেখান থেকে পাকিস্তান থেকে যখন আমি আফগানিস্তান যাচ্ছিলাম, বাই রোডে কিন্তু আমি গিয়েছি, এবং সেখানে তোমার অনেক হাই মাউন্টেন অতিক্রম করে খাইবার পাস আছে একটা, যেটা খুব দুর্গম, যেখানে কিন্তু যে কোনো সময় বম্বিং হয়। ওই খাইবার পাসের যে যে ভিলেজগুলো আছে, যেটা বিটুইন পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে রয়েছে যে রাস্তাগুলো, এবং সে বম্বিং এরিয়ার মধ্য দিয়েই কিন্তু আমি গিয়েছি বর্ডার পর্যন্ত। বর্ডার অতিক্রম করেছি। বর্ডার অতিক্রম করার সময় ইন্টেলিজেন্স গ্রুপ ছিল, সেখানে নানা প্রশ্ন আমাকে করেছে, সে প্রশ্নের জবাব আমাকে দিতে হয়েছে। তারপর যখন আমি আফগানিস্তানের বর্ডারে গিয়েছি, আফগানিস্তান তালেবানের অফিসারের মুখোমুখি আবার পড়েছি, যে ইমিগ্রেশন অফিসার, তারা আমাকে মানে অনেক প্রশ্ন করলো। তারপর আমি আফগানিস্তান গেলাম। আফগানিস্তান খুবই বিউটিফুল ছিল, খুবই অসাধারণ ছিল আফগানিস্তান। মানুষ হেল্প করেছে, কিন্তু অনেক সময় নিজের পরিচয় হাইড করতে হয়েছে। আপু, অনেকের ভ্রান্ত ধারণা যে পাকিস্তান গেলে বা আফগানিস্তান গেলে জি। সেক্ষেত্রে অন্যান্য দেশে যেতে সমস্যা হয়, অসুবিধার সম্মুখীন হতে হয়। আপনার অভিজ্ঞতা কি বলে? আমার অভিজ্ঞতার এটা অ্যাকচুয়ালি বলে যে এটা কোনো সমস্যা না, কারণ তারা খুবই ওয়েলকামিং। আমি যখন পাকিস্তানে গিয়েছি তারা আমাকে ওয়েলকাম করেছে, এবং তারা ট্যুরিস্টদেরকে খুবই তারা পছন্দ করে এবং ভালোবাসে, সেটা যেই দেশের হোক না কেন, বাংলাদেশ হোক কিংবা যে কোনো দেশের হোক না কেন। আপনার ক্ষেত্রে হচ্ছে আপনি কোনটা প্রেফার করেন, যে একদম সোলো ট্রাভেল, নাকি কোনো সঙ্গী থাকলে মনে হয় যে না, সৌন্দর্যটা আরো ভালোভাবে উপভোগ করা যায়? আমি মনে করি সলো ট্রাভেলের, আমি তো একদম লাস্ট 24 ইয়ার্স সলো ট্রাভেল করছি। শুধু আমার মা আমার 14টা দেশের সঙ্গী ছিলেন। সলো ট্রাভেল করলে একটা সুবিধা হচ্ছে যে আমি আসলে কখনো একা নই। আমি যখন একা যাই তখনই কিন্তু সুযোগ হয় আমার বিভিন্ন দেশের ছেলে মেয়েদের সাথে আমার ইন্টারাকশন করার। কারণ যখন ইয়ুথ হোস্টেলে থাকলে তখন বিভিন্ন দেশের ছেলে মেয়েদের সাথে আমার কথা হয়, যোগাযোগ হয়, তাদের কালচারের কথা বলে, স্টোরি বলে আমি তাদেরকে বলি, আমার সাথে ভালো ফ্রেন্ডশিপ হয়। কিন্তু যখন আমার সাথে কেউ থাকবে তখন কিন্তু তার প্রতি আমার কনসেন্ট্রেশন থাকবে, তখন কিন্তু ওভাবে কিন্তু আমি ওদের সাথে মেশার সুযোগ হবে না। কারণ পৃথিবী ভ্রমণ করার জন্য কেউ যদি সলো ট্রাভেল করে এবং সে যদি ইয়থ হোস্টেলে থাকে, তখন অনেক দেশের ট্রাভেলাররা সেখানে আসে। সেটা কিন্তু একটা রিয়েল ট্রাভেলের ফ্লেভার, সেখান থেকে কিন্তু অনেক কিছু জানা যায়। আর যখন আমি কোনো একটা হোটেল রুমে থাকবো একা একা, তখন কিন্তু সেখানে কিন্তু আমি হয়তো অনেক জায়গা আমি দেখতে পারবো, কিন্তু ওই যে মানুষগুলো যারাও ভ্রমণ করতে আসছে তাদের সাথে কিন্তু মিট করার সুযোগ হবে না। সো এটাও কিন্তু পার্ট অফ দ্য ট্রাভেল অ্যাকচুয়ালি। আমরা জানি যে আপনি ইতোমধ্যে অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন। জি। এখন সেগুলোর কথা যদি বলতেন, যে আপনি কি কি অ্যাওয়ার্ড পেয়েছেন, কয়টা অ্যাওয়ার্ড পেলেন, বা আপনার সবচেয়ে পছন্দের, সবচেয়ে আপনার গর্ব হয় কোন অ্যাওয়ার্ডটা নিয়ে? পিস টর্চ বিয়ারার অ্যাওয়ার্ড, যেটা মিখাইল গর্বাচেভ, নেলসন ম্যান্ডেলা, মাদার তেরেসা পেয়েছেন। সো আমিও একজন বাংলাদেশি, আমি বাংলাদেশি হিসেবে এটা পেয়েছি, সেটা যুক্তরাষ্ট্র থেকে দেওয়া হয়েছে। আর প্রত্যেকটা অ্যাওয়ার্ডই আসলে গর্বের, আমি কোনোটাকে ছোটোখাটো করে দেখবো না। 55টি অ্যাওয়ার্ডের মধ্যে প্রত্যেকটা অ্যাওয়ার্ডই আমার ভালো লাগার। তার মধ্যে আমি পেয়েছি অনন্য শীর্ষ 10 অ্যাওয়ার্ড, তারপর মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল উইমেন অফ বাংলাদেশ, যুক্তরাজ্য থেকে আমি পেয়েছি উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড, এবং আরেকটা ছিল স্পেশাল অ্যাওয়ার্ড, এবং যুক্তরাষ্ট্র থেকে আরও বেশ কয়েকটি অ্যাওয়ার্ড, গ্লোব অ্যাওয়ার্ড, মিস আর্থ কুইন অ্যাওয়ার্ড, তারপরে পিস রানার অ্যাওয়ার্ড আমি পেয়েছি। এছাড়া আমি সাউথ সুদান থেকেও আরেকটি অ্যাওয়ার্ড পেয়েছি, যেটা এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড সেটা। তারপরে পৃথিবীর আরও কয়েকটা দেশ থেকে বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছি, বাংলাদেশ থেকেও আরও বেশ কিছু অ্যাওয়ার্ড আমার মিলেছে। জীবন সঙ্গিনী একটা রহস্য, তো সেই রহস্যটার যদি খোলাসা করতেন, যে আপনি হচ্ছে কোনো রহস্য নেই। না, কোনো রহস্য নেই। অ্যাকচুয়ালি আমি পৃথিবীকে ভালোবেসে পৃথিবী ভ্রমণ করছি, পৃথিবীর সাথে আমার একটা সোল কানেকশন হয়ে গেছে। পৃথিবী ভ্রমণ করতে করতে আমার আর জীবনসঙ্গী করা হয়নি। তো জীবনসঙ্গী যে আমার করা হয়নি তার মানে যে হবে না তা নয়। যদি আমার জীবনে সেরকম কেউ আসে, আমার ভালো লেগে যায়, তাহলে সেটা সে আমার জীবনসঙ্গী হয়ে যাবে। তাহলে এরকম কোনো প্ল্যান আছে কিনা যে আমরা খুব শীঘ্রই? না, প্ল্যান অ্যাকচুয়ালি সেভাবে নাই, কিন্তু এটা হচ্ছে কি জাস্ট লাইক আমি যেমন পৃথিবী ভ্রমণ করছি গতি, হ্যাঁ, হয়তো আমি হাঁটছি, হাঁটার পথে ভালো লাগার সৃষ্টি হলে সেখানে এটা হয়ে যেতে পারে। আমার ক্ষেত্রে আমি যেমন দেখি যে আমি খুব বেশি ঘোরাঘুরি করি না,
বাট তারপরও টুকটাক যাই ওই ছবি টবি দিলে বা হচ্ছে পাবলিক পোস্ট করলে মানুষ হচ্ছে একটা কমেন্ট করে যে এই যে এত ঘোরাঘুরি করে এই আসলে টাকা পায় কোথায়, হ্যাঁ তা। তো আপনার কি আসলে এগুলোর সম্মুখীন হতে হয় কিনা, যে এত দেশে ঘোরাঘুরি করলেন আসলে মানুষ আসলে এটা নিয়ে গুঞ্জন ছড়ায় কিনা বা বলে কিনা যারা এত ঘোরাঘুরি করে ও আসলে এত টাকা পায় কোথায়? গুঞ্জন অ্যাকচুয়ালি ছড়ানো না। যখন আমি এতগুলো দেশ ট্রাভেল করেছি, এটার তো আমার একটা মিশন অ্যাকচুয়ালি। এখন গুঞ্জন ছড়াবে সেটা কিন্তু খুবই একটা ক্ষীণ ব্যাপার, কারণ আমি তো একটা বিস্তর একটা পৃথিবী ভ্রমণ করছি। হ্যাঁ, সো সেখানে কেউ কোনো কিছু বললে সেটা কিন্তু খুবই মুখ্য বিষয় না। কারণ হচ্ছে গিয়ে আমার মিশনটাই কিন্তু মুখ্য, আমি কীভাবে ট্রাভেল করছি। আমি অলরেডি আমার জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করেছি এখানে। যেমন আমি 17-18 ঘন্টা কাজ করেছি আমি যখন বিদেশে পড়াশোনা করতে গিয়েছি। সুইডেনের লুন্ড ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করেছি। তো বহু বছর আমি কাজ করেছি, সে অর্জিত উপার্জনের যে পয়সা সেটা আমি সেভ করেছি। এবং আমি তো 24 বছর ধরে ট্রাভেল করছি, এটা তো 1 বছর না যে আমি 1 বছর বা 2 বছর আমি পৃথিবী ভ্রমণ করছি, সেখানে একটা বিশাল অঙ্ক প্রয়োজন একসাথেই। সো আমি 5টা দেশ 10টা দেশ করে ট্রাভেল করতাম এবং আমি প্রচুর পড়াশোনা করতাম যে কিভাবে খুব কম খরচে ট্রাভেল করা যায়। আমি 7টা দেশ 10টা দেশ 15টা দেশ এভাবে আমি ট্রাভেল করেছি। যেমন পশ্চিম আফ্রিকার আমি মরিতানিয়া থেকে শুরু করে নাইজেরিয়া পর্যন্ত যে 15টা দেশ, এই 15টা দেশ 4 মাসে ট্রাভেল করেছি। দক্ষিণ আমেরিকার 12টা দেশ, কলম্বিয়া থেকে শুরু করে অ্যামাজনের সেই ব্রাজিল পর্যন্ত 12টা দেশ ট্রাভেল করেছি, সেটা 4 মাস ছিল। পূর্ব আফ্রিকার আমি ইথিওপিয়া থেকে শুরু করে কেনিয়া, উগান্ডা, রুয়ান্ডা, জাম্বিয়া, জিম্বাবুয়ে, লেসোথো, সোয়াজিল্যান্ড, মোজাম্বিক পর্যন্ত ট্রাভেল করেছি, সেটা বাই রোডে ট্রাভেল করেছি। তাহলে আমি শুরু করেছি ইথিওপিয়া থেকে, শেষ করেছি মোজাম্বিকে। এই যে জোনটা, এই জোন সম্পর্কে কিন্তু জানতে হবে, ধারণা থাকতে হবে কোন দেশের সাথে কোন দেশ লাগানো। তাহলে খুব কম বাজেটে কম খরচে সড়ক পথে কীভাবে ট্রাভেল করা যায়, কিভাবে বেশি দেখা যায়, সেটা কিন্তু ধারণা থাকতে হবে। সেটার জন্য আমাকে প্রচুর ব্লগ পড়তে হয়েছে, প্রচুর পড়াশোনা করতে হয়েছে ম্যাপ সম্পর্কে, কোন সাইড দিয়ে আমাকে যেতে হবে। তো আমি প্রত্যেক প্ল্যান করার আগে কয়েকটা দেশ আমি পড়াশোনা করি, তখন আমার খরচটা কমে যায়। আর আমি যেহেতু 24 বছর ধরে ট্রাভেল করেছি, কাজ করেছি, পড়াশোনা করেছি, কাজ করেছি, ট্রাভেল করেছি, আবার ফিরে এসেছি, কাজ করেছি, ট্রাভেল করেছি। যখন আমার এভাবে 100 দেশ হলো, 100 দেশ হওয়ার পরে আমার কিছু স্পন্সর আসতে শুরু করলো, আমাকে কিছু অর্গানাইজেশন স্পন্সর করেছে, যেমন বাংলাদেশ প্যারাগন, তারপরে বেঙ্গল এয়ারলিফট, অনন্যা, ইউকের ওয়ার্ক পারমিট ক্লাউড, চ্যানেলস, তারা আমাকে স্পন্সর করেছে। এছাড়া আমি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে কিছু কাজ করেছি, যেটা হচ্ছে আপনি 26টা চ্যারিটি ইউকের, আমি গুডউইল অ্যাম্বাসেডার ছিলাম। আমি গাজার জন্য ফান্ড রেজ করেছি আমার মাধ্যমে। সো আমি তাদেরকে হেল্প করেছি যখন দেখেছি যে গাজার শিশুরা মরে যাচ্ছে, যুদ্ধবিধ্বস্ত মানুষেরকে সহযোগিতার জন্য আমি এটা করেছি। বাংলাদেশের নারী ট্রাভেলারদের জন্য হচ্ছে অনুপ্রেরণা, গর্বের জায়গা। যারা হচ্ছে নতুন ট্রাভেলিং শুরু করতে চায় বা করছে, নারী যারা, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা, যারা আপনার ফ্যান? হ্যাঁ, অবশ্যই। আমি কোনো অসাধ্যই অসাধ্য নয়, সব কিছুকেই কিন্তু পসিবল করা পসিবল। কারণ হচ্ছে গিয়ে মানুষ যখন সাইকোলজিক্যাল স্ট্রাগলগুলোকে অতিক্রম করতে পারে মনের ভেতর, তখন কিন্তু সে যে কোনো কাজই সফল করতে পারবে। ভ্রমণ করার জন্য ছোট্ট একটা ব্যাকপ্যাক প্রয়োজন, খুব বেশি বড় ব্যাকপ্যাক নয়, এবং ইচ্ছে শক্তি প্রয়োজন, ম্যাপ সম্পর্কে ধারণা, এবং পরিশ্রম করে কিছু উপার্জন করে গাড়ি বাড়ি কারি অনেক কিছু না করে সে পয়সাকে জমিয়ে যদি পৃথিবীকে দেখা যায়, তাহলে পৃথিবীর মাঝ থেকে কিন্তু জ্ঞান আরোহণ করা যাবে। এবং নারীরা চাইলে কিন্তু যে কোনো চ্যালেঞ্জ নিয়েই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবে। সেটার জন্য কিন্তু নারীরা তাদের ইচ্ছে শক্তি থাকতে হবে, অর্থাৎ এবং তাদের পাশে যারা বসবাস করছে পুরুষরা, তাদের কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে এগিয়ে যাওয়ার পথে সহযোগিতা করতে হবে, তাহলে কিন্তু নারীরা এগিয়ে যাবে। আপু 178টা দেশে ঘুরেছেন, আসলে সব গল্প শেষ করা সম্ভব না। 178টা দেশে হয়তো 178 আরও বেশি হয়তো গল্প হয়েছে। তাও যা বললেন আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনেছি, হয়তো দর্শকও মুগ্ধ হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। হয়তো নতুন কোনো পর্বে আপনার সাথে আবার দেখা হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, এবং সমকালের সকল দর্শকের জন্য আমার অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো আয়োজনে। সমকালের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।